সো আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আশা করি সকলে ভালো আছো। সো আজকে ত্রিকোণমিতি উচ্চতর গণিত এসএসসি 2026 ব্যাচ 27 এবং 28 ব্যাচের লাইভটি কি হচ্ছে? ত্রিকোণমিতি উচ্চতর গণিত এসএসসি 2026 ব্যাচ 27 এবং 28 ব্যাচে আমরা একটু শেয়ার করে দিই। আমি কয়েকটি গ্রুপে একটু শেয়ার করে দিই, একটু সময় নিয়ে নিচ্ছি। দয়া করে সবাই লাইভটি শেয়ার করে দিবেন। যারা এসএসসি 26 ব্যাচ 27 ব্যাচ কিংবা 28 ব্যাচ আছেন, তো যাই হোক, কয়েকটি গ্রুপে শেয়ার করে দিলাম। তো বিষয় হলো যে আজকে ত্রিকোণমিতি উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.1 এর সম্পূর্ণ অধ্যায় আজকে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখেন। সো বিষয় হলো যে প্রথমে আমি আমার পার্সোনাল নোট থেকে কিছু কথা বলতে চাই। প্রথমেই আমাদের প্রথমেই আমাদের ওকে, সবকিছু ঠিক আছে। আমি একটু জুম একটু করে দিই। তো ঠিক আছে। তো প্রথমেই আমাদের একটি বিষয় জানতে হবে যে উপরের অংশটুক তাহলে মিশিয়ে দিই, শুধু উপরে এইটুক থাকুক। আমাদের প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ ট্রাইগোনোমেট্রি। হোয়াট ইজ ট্রাইগোনোমেট্রি, আসলে ত্রিকোণমিতি কাকে বলে সেটা আমাদের ভালোভাবে জানতে হবে। সো যদি আমরা এই ট্রাইগোনোমেট্রি ওয়ার্ডটার ভিতরে লক্ষ্য করি তাহলে দেখবো যে ট্রাই ট্রাই মানে কি
আমরা জানি কি ভেবে আমরা কেমিস্ট্রিতে পড়ছি ট্রাই মানে 3, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3। সো 3 হলে তার মানে ট্রাই মানে হলো 3, ট্রাই মানে হলো 3। আশা করি দেখা যাচ্ছে। গণন মানে হলো ধার, আর মেট্রি মানে হলো পরিমাপ। সো বিষয় হলো যে গণিত শাস্ত্রে গণিত শাস্ত্রে গণিতের যে শাস্ত্রে তিনটি ধার তিনটি ধার তিনটি ধার ও কোণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়। কোন তিনটি ধার ও কোণ সম্পর্কিত বিষয় নিয়ে মানে পরিমাপ করা হয় তাকে ত্রিকোণমিতি বলে। সো তার মানে কি তিনটি কোণ থাকবে বা তিনটি ধার থাকবে এবং সেগুলো নিয়ে কি করব আমরা পরিমাপ করব। সো তাকে কি ট্রাইগোনোমেট্রি বলে। এখন আমাদের ইতিহাস থেকে ঘুরে আসতে হবে যে ট্রিকোণমিতিক আসলে ইতিহাসটা কি আবিষ্কার করছে বা ট্রিকোণমিতিক ইতিহাস থেকে ঘুরে আসতে হবে যে ট্রিকোণমিতি আসলে কারা মানে অবদান রাখছে আর কি। আমরা তো মানে যে কোনো কিছু নিউটনের তিনটি সূত্র, সো সবকিছুতে আমরা জানি কি কোনো বিজ্ঞানীর অবদান বা কোনো যেহেতু ম্যাথমেটিক্স বা গণিতের একজন বিজ্ঞানী, কোনো একজন বিজ্ঞানী হয়তো বা এই জায়গায় কি অবদান রেখেছেন। তো কোন বিজ্ঞানী অবদান রেখেছেন ত্রিকোণমিতিতে প্রথম, তাহলে জনক কে? প্রথমে আমাদের মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিকের জনক হলো হিপারকাস। হিপারকাস 140 বিসি, 140 বিসিতে বা বিসি মানে হলো বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মের 140 বছর আগে তার জন্ম হয়। তো বিষয় হলো যে তার জনক তাহলে কে? হিপারকাস। আরেকজন বিজ্ঞানী তার নাম হলো পিটারকাস। পিটারকাস কি করেন, কি অবদান রাখেন তার লেখা বইয়ে ত্রিকোণমিতির ত্রিকোণমিতিক কি করে শব্দটি উল্লেখ করেন। শব্দটি উল্লেখ করেন। তো বিষয় হলো যে তোমরা এইভাবে নোট করবা, যেভাবে বলছি সেভাবে নোট করবা। তো আমরা জানলাম কি যে ত্রিকোণমিতিক কি গণিতের যে শাস্ত্রে ত্রিকোণমিতি কি পড়লাম আমরা, যে গণিতের যে শাস্ত্রে বানান যে শাস্ত্রে তিনটি ধার কোণ সম্পর্কিত পরিমাপ করা হয় তাকে ত্রিকোণমিতি বলা হয়। এটা হলো ত্রিকোণমিতিক পরিমাপ। তো ত্রিকোণমিতি কি আবিষ্কার করছে, তো আমরা জানলাম যে ত্রিকোণমিতিক জনককে। তারপরে ত্রিকোণমিতিকের ইতিহাস যেহেতু করতেছি, ইতিহাসের মধ্যে কোন জায়গা থেকে ত্রিকোণমিতি মিশর ও বেবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতিকের ব্যবহার রয়েছে। কোথায় ব্যবহৃত রয়েছিল? মিশর ও বেবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতির প্রচলন ছিল। তার মানে বুঝতে পারছো কত আগে মিশরীয় বেবিলনীয় যে সভ্যতা ছিল
সভ্যতা যেহেতু যারা আর্টসের ইতিহাসে যারা পড়াশোনা মানে করছে তারা ইতিহাসেরা তো এই জায়গায় হায়ার ম্যাথ পড়বা না, কিন্তু ইতিহাসের ভিতরে লেখা আছে যে যে সভ্যতাগুলো যেগুলো আছে মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতিক ব্যবহার ছিল। সো আমরা মোটামুটি এই পর্যন্ত যা আমরা পড়লাম মানে ট্রিগোনোমেট্রিকের যে ইতিহাস এইটুকু পড়লেই আমাদের এনাফ, আর পড়ার দরকার নেই। সো এইটুকু পর্যন্ত প্রাথমিক আলোচনা করলেই হবে আর কি ট্রিগোনোমেট্রিকের ইতিহাস সম্পর্কিত। সো এখন আসলে ট্রিগোনোমেট্রি তো আমরা জানলাম যে যে শাস্ত্রে গণিতে যে শাস্ত্রে কোণ এবং বাহু নিয়ে আলোচনা করা হয়, পরিমাপ করা হয় তাকে ট্রিগোনোমেট্রিক অনুপাত বা ট্রিগোনোমেট্রি বলে। এখন বিষয় হলো যে ট্রিগোনোমেট্রি আসলে তিনটি বাহু তো অনেক আছে, যেমন সমবাহু ত্রিভুজ আছে, তিনটি বাহু ত্রিভুজের যে যতগুলো ত্রিভুজ আছে সেখানে তিনটি কোণ আছে, তিনটি বাহু আছে। কিন্তু মূলত মূলত কোন ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কোন ত্রিভুজ, সেটা হলো সমকোণী ত্রিভুজ। প্রাথমিকভাবে সমকোণী ত্রিভুজ, এখানেও তিনটি কোণ আছে। সো এখানেও তিনটি কোণ আছে। সো আমরা এই কোণের ক্ষেত্রে নির্ণয় করবো না, প্রাথমিকভাবে মূলত সমকোণী ত্রিভুজের তিনটি কোণ ও সূক্ষ্মকোণ নিয়ে ত্রিকোণমিতিতে মূলত বেসিক্যালি আলোচনা করা হয়। সো মূলত ত্রিকোণমিতি হলো ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা। মূলত ত্রিকোণমিতি হলো কি, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, এই অংশটা ট্রিপল স্টার। এই অংশটা এরকম করে তোমরা বক্স আকারে লিখবা, কারণ এটাই হলো ট্রিকোণমিতিকের যাত্রা শুরু করার মেইন একটা অংশ। ট্রিকোণমিতি মূলত কি, মূলত হলো ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজ। এই একটা সমকোণী ত্রিভুজের আমরা জানি একটা কোণ 90 ডিগ্রি থাকে, মানে সমকোণ মানে কি, এক সমকোণ সমান কি 90 ডিগ্রি। তো একটা কোণ 90 ডিগ্রি থাকে, আর বাকি যে সূক্ষ্মকোণ আছে এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ, এই দুইটা সূক্ষ্মকোণ নিয়ে প্রাথমিকভাবে যে আলোচনা করা হয় তাই হলো মূলত ত্রিকোণমিতি। আশা করি বুঝতে পারছো। আর ত্রিকোণমিতি মূলত দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হতো। প্রাচীনে ত্রিকোণমিতি কিসের জন্য ব্যবহার করতে হতো? ত্রিকোণমিতি দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হতো। নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হতো। এখন অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়, যেমন ট্রিকোণমিতি তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে তোমাদের ট্রিকোণমিতি লাগবে। সো তোমরা ইন্টারমিডিয়েট ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করবে। প্রায় সকল ক্ষেত্রে এখন ট্রিকোণমিতি নিয়ে আলোচনা করে। কিন্তু যখন প্রাচীনে ছিল, যেমন প্রাচীনে কি একটা মরুভূমি ছিল, এরকম একটা মরুভূমি ছিল, যখন একটা এই জায়গায় যদি একটা খেজুরের গাছ থাকে, এরকম যদি একটা খেজুরের গাছ থাকে, যখন খেজুরের গাছ থাকলে তখন মানে এটা ছায়া পড়তো না, তখন এই জায়গা থেকে দূরে থেকে এই মানে এই এটার দৈর্ঘ্য কতটুকু হবে বা উচ্চতা কতটুকু হবে এটা নির্ণয়ের জন্য প্রাচীন এরকম মানে মানে গণিতবিদেরা এইভাবে মানে ত্রিকোণমিতি আর কি প্রচলন করেছেন। সো বিষয় হলো ত্রিকোণমিতিক দূরত্ব এবং উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা। আর ত্রিকোণমিতি মূলত কি, মূলত ত্রিকোণমিতি হলো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা। সো ঠিক আছে, তো এখন আমরা ত্রিকোণমিতিকের মানে মূলত মেইন বেসিকটা যাবো। যেহেতু আমাদের সমকোণ নিয়ে মানে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করতে হবে, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে যেহেতু আলোচনা, তো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করতে হলে আমাদের এখন একটি সমকোণ আঁকাতে হবে। আমি অত মানে অঙ্কন করতে পারি না আর কি।
দেখো একটা একটা সমকেন্দ্রিক সুন্দরী হয়েছে। এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, আমি দুইটা কোণই আঁকাই, সমকোণ ত্রিভুজ আঁকাই। এখানে আরেকটা সমকোণ ত্রিভুজ আঁকাই। এই জায়গায় এটা থিটা আর এই জায়গায় এটা থিটা। সো এই থিটা কোণের বিপরীত বাহু হলো লম্ব। এটা কি? লম্ব। আর এটা হলো ভূমি। লম্ব বা কি? বিপরীত বাহু বা ইংলিশে যাকে বলা হয় অপোজিট। আর এটা ভূমি বা সন্নিহিত বাহু, যাকে বলা হয় যাকে কি বলা হয় অ্যাডজাসেন্ট। এখন বলতে পারো ভাই আসলে মানে আমাদের সরাসরি ম্যাথ করালেই তো হয়, কিন্তু ভাই আমি আসলে মানে পার্সোনালি এরকম না। অনেক স্যার বা অনেক শিক্ষক আছেন বা অনেক তোমাদের বড় ভাইরা আছেন যারা কি সরাসরি ম্যাথের ভিতরে যায়, কিন্তু আমার সরাসরি ম্যাথের ভিতরে গেলে আমার মানে মনের যে একটা তৃপ্তি, মানে বোঝানোর যে তৃপ্তি, সেটা আমি পাই না। একটা ছাত্রকে বোঝানোর জন্য আগে বেসিক গুলা শিখে যেতে হয় বা শিখতে হয়, শিখার পরে যদি ম্যাথ গুলা সলভ করা হয় তাহলে দেখতে পারবা যে তোমাদের আসলে ম্যাথের যে আসলে মেইন যে মজা আছে, তো মেইন মজাটা আসলে পাওয়া যায়। একটু পানি নিয়ে পানি খেয়ে নিই। এছাড়া কিন্তু আসলে পাওয়া যায় না। সো কি এটা ভূমি বা সন্নিহিত বাহু, যাকে ইংলিশে বলা হয় অ্যাডজেসেন্ট। আর এটা কি? থিটার যে অপোজিট যে বিপরীত বাহু, সেটাকে কি লম্ব বা বিপরীত বা অপোজিট বলা হয়। আর এটা একটা 90 ডিগ্রি সমকোণ। সমকোণের বিপরীত বাহুকে বলা হয় সমকোণের বিপরীত বাহুকে বলা হয় হাইপোটেনাস বা অতিভুজ। এটাকে বলা হয় কি? এটা আমরা সকলেই জানি, কিন্তু এই ইংলিশ টার্ম গুলা একটু জানা প্রয়োজন। হাইপোটেনাস। সো যদি এখন আমরা জানি কি থিটা কোণের বিপরীত বাহু হলো কি লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট। আর সমকোণের বিপরীত বাহু হলো অতিভুজ। আর থিটা কোণের সংলগ্ন বাহু, এই যে সংলগ্ন সাথে থিটার সাথে যে, সেটা ভূমি বা সন্নিহিত বাহু। সো বিষয় হলো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রে কি এটা ভূমি হবে? ভাই হবে না। কারণ কি? আমরা বলছি যে থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব বা লম্ব বা বিপরীত বাহু বা অপোজিট। তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু এটা কি হবে? এটা হবে লম্ব, কিন্তু আগে এটা ছিল, কিন্তু এখন কিন্তু লম্ব এটা হবে। তাহলে কি হবে? লম্ব এটা। আর থিটা কোণের সংলগ্ন বাহু, থিটা কোণের সংলগ্ন বাহু কোনটা? এটা। এটা কি? ভূমি। আর এই যে সমকোণ, এটা তো 90 ডিগ্রি, এটাই থাকবে। তো এই সমকোণের বিপরীত বাহু এটা হবে অতিভুজ। সো ভাই, যেহেতু সূক্ষ্ম কোণ নিয়ে আলোচনা, তো সূক্ষ্ম কোণ থিটা কোণ এটাও হইতে পারে, এটাও হইতে পারে। সো এটা হলে যদি ভূমি এটা হয়, লম্ব এটা হয়, অতিভুজ এটা হয়, এটা হলে কিন্তু লম্ব এটা হবে না, আবার ভূমি এটা হবে না। কারণ তখন থিটা কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, আর এটার সাথে হলো এটা ভূমি, আর এটা হলো অতিভুজ। অতিভুজের জায়গায় থাকবে, অতিভুজের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ভূমি এবং লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করবা। এখন আসলে ট্রাইগোনোমেট্রি তিনটি শাখায় ভাগ করা যায়। ট্রাইগোনোমেট্রিটা আমরা আসলে মূলত পড়বো। সেই ট্রাইগোনোমেট্রিকে এতক্ষণ পর্যন্ত প্রাথমিক আলোচনা হলো, এখন ট্রাইগোনোমেট্রিক অ্যাডভান্স আলোচনা করবো। তিনটি শাখায় ভাগ করা যায় ট্রাইগোনোমেট্রিকে। একটা হলো প্লেন ট্রাইগোনোমেট্রি, সেকেন্ড হলো স্ফেরিক্যাল ট্রাইগোনোমেট্রি,
থার্ড ওয়ান হলো অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি। অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি। সো প্লেন ট্রাইগোনোমেট্রি আমরা জানি প্লেন মানে কি সমতল, তাহলে প্লেন মানে যেহেতু সমতল তাহলে সমতল ত্রিকোণমিতি, এটা লিখলাম না, সমতল ত্রিকোণমিতি। এখন সমতল ত্রিকোণমিতি মানে হলো যে আমরা সাধারণ যে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি সেটা হলো সমতল ত্রিকোণমিতি। যেমন মানে একটা তল, এটা একটা তল, তলে কি এই যে ত্রিকোণমিতিক আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা। এটা হলো যে জায়গায় থিটা হলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো এই যে বিষয়টা আছে এগুলা নিয়ে আলোচনা করবো, সেটা হলো সমতল ট্রাইগোনোমেট্রি। আবার স্পেরিক্যাল মানে আমরা জানি কি, স্পেরিক্যাল মানে বৃত্ত, স্পেরিক্যাল মানে কি গোলাকার বা বৃত্ত। তো এটাকে কি বলে, বৃত্তীয় ত্রিকোণমিতি। বৃত্তীয় ত্রিকোণমিতি। তখন বৃত্তীয় ত্রিকোণমিতি মানে কি, বৃত্তর ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে, সমকোণী ত্রিভুজ বা যেকোনো একটা ত্রিভুজ থাকে বৃত্তর ভিতরে, এটা যদি থিটা হয়, তো বৃত্তের ভিতরে যদি এরকম একটা কোনো কিছু থাকে বা বৃত্তের ভিতরে যদি কোনো ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয় তখন তাকে স্পেরিক্যাল ত্রিকোণমিতি বা গোলীয় ত্রিকোণমিতি বলা হয়। বা এরকম থাকতে পারে, এরকম ত্রিভুজ থাকতে পারে, এটা না হয়ে ভিতরে এটা না থেকে এটা থিটা হতে পারে। তো এরকম বৃত্তের ভিতরে যে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করা হয় সেটা হলো বৃত্তীয় বা স্পেরিক্যাল ট্রাইগোনোমেট্রি। আর অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি হলো যে জায়গায় trigonometry properties, trigonometry properties trigonometric properties মানে হলো সূত্র। সো trigonometric properties মানে trigonometry সূত্র নিয়ে যে জায়গায় আলোচনা করা হয়, সূত্র নিয়ে আলোচনা যে সেক্টরে বা যে শাখায় করা হয় সেটা হলো কি ট্রাইগোনোমেট্রিক অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি। অ্যানালিটিক্যাল মানে কি, অ্যানালিটিক্যাল মানে হলো তোমরা সবাই জানো যে অ্যানালিটিক্যাল মানে হলো মানে বিস্তারিত ভাবে যে লিটিক্যাল বানানো হয়তো লিটিক্যাল ট্রাইগোনোমেট্রি। সো যে জায়গায় সূত্র নিয়ে আলোচনা করা হয়, যেমন সাইন স্কয়ার থিটা, আমরা একটা সূত্র যদি বলি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এরকম যে সূত্রগুলো আছে, যে সূত্রগুলোকে নিয়ে যে ট্রিগোনোমেট্রিক যে শিখে আলোচনা করা সেটা হলো অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি। সো আশা করি বুঝতে পারছো। বৃত্ত সমতল ট্রাইগোনোমেট্রি মানে যেরকম সাধারণ সমকোণ নিয়ে যে জায়গায় সমকোণ ত্রিভুজ নিয়ে যে জায়গায় সূক্ষ্মকোণ নিয়ে আলোচনা করা হয় সেটা হলো প্লেন ট্রাইগোনোমেট্রি। স্পেরিক্যাল ট্রাইগোনোমেট্রি হলো বৃত্তীয়। সো বৃত্তের ভিতরে যদি এরকম একটা ট্রিগোনোমেট্রি থাকে, মানে এরকম একটা ত্রিভুজ থাকে, ত্রিভুজ নিয়ে ভিতরে যদি ট্রিগোনোমেট্রি আলোচনা করা হয় তখন তাকে স্পেরিক্যাল ট্রাইগোনোমেট্রি বলা হয়। আর অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি হলো যে জায়গায় বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করে সেটা হলো অ্যানালিটিক্যাল ট্রাইগোনোমেট্রি। আশা করি বুঝতে পারছো। সো এটুকু বুঝার কিছু নাই, এবং শুধু মুখস্থ রাখার বিষয়। এখন আমরা একটি বিষয় বলবো যে ত্রিকোণমিতি যেহেতু কোণ এবং বাহু নিয়ে, আমরা বাহু তো চিনি, কিছুক্ষণ আগে চিনলাম যে একটা সমকোণী ত্রিভুজের কোন বাহুটির নাম কি কি। সো আমরা আশা করি বাহু নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। একটা ত্রিভুজ বা চতুর্ভুজ বা ত্রিভুজের বাহুগুলো আমরা চিনি, কিন্তু কোণ নিয়ে একটু আলোচনা করা আছে। যে অ্যাঙ্গেল যদি আমরা জানি, ক্লাস 6 বা 7 এর দিকে তোমরা হয়তো এই বিষয়গুলো লেখা আছে যে অ্যাঙ্গেল বা কোণ। এই কোণ নিয়ে আমাদের এখন আলোচনা করতে হবে। কোণ হলো দুই ধরনের, এত বেশি জনগণের ভাষা দেখা যায়। কোণ হলো কয় ধরনের, দুই ধরনের। একটা হলো কি জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, আর একটা হলো যে ত্রিকোণমিতিক কোণ বা ট্রাইগোনোমেট্রিক
ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। সো জ্যামিতিক কোণ জ্যামিতিক কোণ আসলে কি? জ্যামিতিক কোণ হলো যে দুটি রশ্মি তো আমরা চিনি যে যে কোনো একটা টান দিলে একটা তীর চিহ্নের মধ্যে দিলে একটা রশ্মি, যে কোনো একটা রশ্মি, সেটা সেরকম দুইটা রশ্মি যেরকম, এটা একটু রশ্মি আমরা হয়তো বা ক্লাস 6 এর দিকে জ্যামিতির যে ইউক্লিডীয় জিওমেট্রি আমরা যে পড়ছি সে জায়গায় এটা একটা রশ্মি। তো এরকম দুইটা রশ্মি আমি যদি একটু লিখি, আগে একটু লিখে দেই যে এক নম্বরে যে কোনো দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলে যে কোণ উৎপন্ন করে তাকে জ্যামিতিক কোণ বলে। আচ্ছা ভাই, আমি বুঝলাম না যে ভাই জ্যামিতিক কোণ কি? দুটি রশ্মি একটি বিন্দুতে মিলিত হলেই একটি কোণ উৎপন্ন হলো কিভাবে? যেমন ধরো এই যে একটি রশ্মি, আর এটা একটা রশ্মি এদিকে গেছে, আর একটা রশ্মি ধরো এদিকে গেছে, গেলে মাঝখানে যে একটা দেখো এই যে এরকম একটা স্ট্রাকচার, মানে এরকম একটা স্ট্রাকচার হবে, এই জায়গায় ধরো একটা থিটা কোণ উৎপন্ন হবে। সো এই যে কোণটা উৎপন্ন হলো সেটাই কি জ্যামিতিক কোণ। এটা জ্যামিতিক কোণ। আশা করি তোমরা জ্যামিতিক কোণ সম্পর্কে তোমরা জানো। এখন আসলে ট্রাইগোনোমেট্রিক কোণ। ট্রাইগোনোমেট্রিক কোণ হলো যে কোন একটি কোণ ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘূর্ণনে যে কোণ উৎপন্ন হয়। আমি যদি লিখি যে কোন একটি কোণ ঘড়ির কাঁটার দিকে ও বিপরীত দিকে ঘূর্ণনে, কোন একটি রেখা যদি লিখি আগে, কোন একটি রেখা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘূর্ণনে যে কোণ দেখা যায় কি পাশে দেখা যাচ্ছে অথবা যে কোণ উৎপন্ন হয়। এটা এক নম্বর, এটাও এক নম্বর। সো বিষয় হলো যে আমরা যদি বলি যে একটা কোন একটি রেখা, যদি আমাকে বলা হয়েছে কি কোন একটি রেখা, এই যে রেখা ঘড়ির কাঁটার কি দিকে অথবা বিপরীত, ঘড়ির কাঁটার দিক বলতে কি বোঝায়, বিপরীত দিক বলতে কি বোঝায়, যে কোন উৎপন্ন হয়। যেমন আমরা যদি একটা এক্সিস যদি ধরি, এটা একটা এক্সিস, আমরা এক্সিস সম্পর্কে ধারণা আছে আমরা ক্লাস 6-7 এর দিকে। এক্সিস, এটা এক্স এক্সিস, এক্স ও এক্স প্রাইম, আর এটা হলো ওয়াই ও ওয়াই প্রাইম, এটা আমরা সম্পর্কে অবগত। সো বিষয় হলো যে এই যে এই জায়গায় যে রেখা আছে, এই জায়গা থেকে যে রেখা কি হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। আমরা যদি ঘড়ির দিকে লক্ষ্য করি, সরি এই জায়গায় দেখা যাবে না হয়তো বা, এই জায়গায় দেখো যেরকম একটা ঘড়ি যদি দেখি আমরা, ঘড়ির দিকে দেখা গেলে এই উপরে থাকে 12, নিচে থাকে হলো 6। সো বিষয় হলো যে এরকম করে ঘুরে, মানে ঘড়ি মূলত কি ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে? এদিকে ঘুরে না? তোমাদের যে ঘড়ি আছে দেওয়াল ঘড়ির ঘড়ি, সেটা লক্ষ্য করো, আমার ঘরে দেওয়ালে ঘড়ি নেই। সো আমার এই জায়গায় আছে, দেখো আমি দেখাই, এই যে যদি একটু লক্ষ্য করো যে এই যে এইভাবে যদি দেখাই, এই যে দেখো ঘড়ির কাঁটা কোন দিক ঘুরতেছে, দেখছো? ঘড়ির কাঁটা মূলত এদিকে ঘুরে। সো এদিক ঘুরলে সেটাকে বলা হয় ক্লকওয়াইজ, বা ঘড়ির কাঁটার দিক।
আর যেহেতু ঘড়ির কাঁটার দিক, আর ঘড়ির কাঁটার এদিকে ঘুরলে কি হবে, মানে এদিকে ঘুরলে ঘড়ির কাঁটার দিকে, আর এইভাবে ঘুরলে ঘড়ির কাঁটার বিপরীত দিক। ঘড়ির কাঁটার বিপরীত দিক, বা ইংলিশে যাকে বলা হয় অ্যান্টি ক্লক ওয়াইজ। আশা করি বুঝতে পারছো, একটা হলো ঘড়ির কাঁটার দিক আর একটা হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই যে ধরো আমি একটি রেখা, কি বলছে যে একটি রেখা ঘড়ির কাঁটার দিকে অথবা বিপরীত দিকে ঘূর্ণনে যে কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত মানে ই কোণ বলা হয়, ত্রিকোণমিতিক কোণ বলা হয়। ধরো এই যে লাইনটা আছে সেটা হলো ইনিশিয়াল লাইন। সেটা কি? ইনিশিয়াল লাইন মানে হলো প্রান্তীয় রেখা। প্রান্তীয় রেখা মানে এই জায়গা থেকে রেখা যাত্রা শুরু করলো। এই রেখাটা কি হলো জানো, এদিকে ঘুরতে ঘুরতে এই জায়গায় আসে। এই জায়গায় আসলে এই রেখাটা ঠিক যেরকম থাকবে এরকম, মানে এই রেখাটা এদিকে গেল, ধরো এই জায়গায় আসলে মাঝখানে দেখো এই জায়গায় একটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। সো এটা কোন দিকে ঘুরছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। কোথায় ঘুরছে দেখো, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এই নিচের দিকে, মানে এই যে এই দিকে নিচের দিকে ঘুরে। আর উপর দিকে ঘুরলে, মানে এদিকে ঘুরলে পরে কি ঘড়ির কাঁটার বিপরীত, তাহলে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত বা ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। সো এই জায়গায় যে আসলো, আমি এইটুকু একটু মুছিয়ে দিই, তোমরা হয়তো বুঝতে পারছো যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। বললে এই জায়গায় যে রেখাটা আসলো, সে এই জায়গায় রেখাটা আসলে সেটাকে বলা হয় কি টার্মিনাল লাইন। টার্মিনাল লাইন বা অন্তিম রেখা। কি রেখা? অন্তিম রেখা। আশা করি দেখা যাচ্ছে। অন্তিম রেখা। বিষয় হলো যে এটা একটা কোণ, যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার যদি এদিকেও নামতো, এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে ঘড়ির কাঁটার দিক, এই জায়গায় যদি কোণ উৎপন্ন হতো সেটাও একটা কোণ হতো। সো আশা করি বুঝতে পারছো যে ত্রিকোণমিতিক কোণ আসলে মূলত কি। সো এখন যদি বুঝতে পারো, আমি চিত্রটা একটু মিশিয়ে দিই, নিচে আরো কিছু লিখতে হবে। সো এইটুকু একটু মুছিয়ে দিলাম, তোমরা হয়তো তুলে নিয়েছো, বা না তুললে রেকর্ডিং ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং ইউটিউবে দেওয়া থাকবে, তখন সেই জায়গা থেকে একটু মানে রেকর্ড একটু হালকা দেখে নিয়ে রেকর্ড গুলো মানে মানে ই করে দেওয়া। তো বিষয় হচ্ছে এখন 2 নম্বরে যদি যাই, 2 নম্বরে বলা আছে যে জ্যামিতিক কোণ 60 ডিগ্রি 360 ডিগ্রি এর বেশি হতে পারে না। 2 নম্বরের বৈশিষ্ট্য, এগুলো আসলে বৈশিষ্ট্য, যে জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি হতে পারে না। কিন্তু ত্রিকোণমিতিক, ধরো আমরা একটু 60 ডিগ্রি মানে কি, জ্যামিতিক কোণ কোণ মানে কি, আমরা যে দুইটা রশ্মি মাঝখানে যে কোণ উৎপন্ন করে, তাই তো। এখন যদি এই রেখাটা এরকম ঘুরতে ঘুরতে, এই রেখার এই একটা বিন্দু এরকম ঘুরতে, এই রেখাটা এরকম ঘুরতে ঘুরতে এরকম একটা বৃত্ত মানে তৈরি করলো, তো মাঝখানে কত ডিগ্রি কোণ হলো? 360 ডিগ্রি। এই 60 ডিগ্রির বেশি কি কোনোভাবে মানে উৎপন্ন করতে পারে? বা এই রেখাটি এই বিন্দু থেকে, মানে এই জায়গায় একটা রেখা ছিল, রেখা ঘুরতে 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 আবার এই রেখার উপরেই আসলো, তো মাঝখানে কত ডিগ্রি উৎপন্ন করলো? 360 ডিগ্রি। এর উপরে কি দুইটি রেখা কি এর উপরে কি কোন উৎপন্ন করতে পারে? পারে না। তো রেখা মানে 360 ডিগ্রির বেশি কোন উৎপন্ন কখনোই করতে পারবে না। এই জায়গা থেকে একটা এমসিকিউ লিখতে পারো যে বিন্দু বৃত্ত কি, এটা একটা বিন্দু, বিন্দু কিন্তু একটা বৃত্ত, বিন্দু একটি বৃত্ত, এটা কি তোমরা জানো? আশা করি জানো যে বিন্দু একটা বৃত্ত। তো এই মাঝখানে বিন্দু বৃত্তের কত ডিগ্রি, বিন্দু কত ডিগ্রি কোণ উৎপন্ন করে কেন্দ্রে? বিন্দু 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা কিন্তু একটা এমসিকিউ।
সো এটা তোমরা মনে রাখতে পারো। সো কিন্তু ত্রিকোণমিতিক কোণের কোনো নাই, লিমিটেশন নাই। ত্রিকোণমিতিক কোণ ত্রিকোণমিতিক কোণ একটি বিন্দুর চারদিকে একটি রেখা অসীম কোণ উৎপন্ন করতে পারে। ত্রিকোণমিতিক কোণ একটি অসীম কোণ উৎপন্ন করতে পারে। যেমন এই দেখো, এই জায়গায় গিয়ে লিখি, তারপরে বোঝাই। ত্রিকোণমিতিক কোণ অসীম হতে পারে। আসলে এটা দ্বারা কি বোঝালাম, যে দেখো তখন আমরা যে এইভাবে লিখলাম, সো এই জায়গা থেকে আমরা জানি এটা কত, 0 ডিগ্রি, এটুক কত, 90 ডিগ্রি। আমরা জানি এইভাবে যদি লিখি, এটা π/2, এটা কি পাই, 3π/2, আর এটা পাই, এটা কি 2π। সো এরকম করে লিখলে যে আমরা কোনটা কি, এই জায়গা থেকে যাত্রা শুরু করে এরকম, এই টোটাল কত, 2π মানে 360 ডিগ্রি, আর π/2 মানে হলো 90 ডিগ্রি, আর পাই মানে 180 ডিগ্রি। কিছুক্ষণ পরে আমি পড়াবো পাই কি, এগুলা হয়তো বা না বুঝতে পারো, কিন্তু একটু ভয় পেও না, কিছুক্ষণ পরে পড়াবো। তার মানে এইদিকে ঘুরে একবার যদি এরকম এই পাশে আসে, তাহলে কত, 180 ডিগ্রি, 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। আবার যদি একবার ঘুরে, তাহলে 360 ইন্টু 2, তার মানে হলো কত, 0, 6×12, 2 হাতের 1, 3×6 আর 1, কত হলো 720 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, যদি মানে দুইবার ঘুরে। তো দেখছো, এরকম যদি আমি ঘুরতেই থাকি, এরকম যদি আমরা এরকম বারবারই ঘুরতে থাকি, তাহলে আমরা অসীম বা ইনফিনিটি, মানে যাকে সংজ্ঞায়িত করা যায় না, অসংজ্ঞায়িত, সে অসংজ্ঞায়িততে আমরা কোণ উৎপন্ন করতে পারবো। সো ত্রিকোণমিতিক কি কোণ, একটি ত্রিকোণমিতিক কোণ একটি বিন্দু, একটি বিন্দুর একটি বিন্দু চারদিকে একটি রেখা অসীম কোণ উৎপন্ন করতে পারে। তার মানে একটি বিন্দুর চারদিকে, যে একটা বিন্দুর চারদিকে কি অসীম পর্যন্ত কোণ উৎপন্ন করতে পারে। সো সেকেন্ড ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো, জ্যামিতিক কোণ হলো 360 ডিগ্রি বেশি হতে পারে না, ত্রিকোণমিতিক কোণ অসীম হতে পারে। আশা করি এটা বুঝতে পারছো। তো এটা আমরা একটু মুছিয়ে দিই। লাস্টে 3 নাম্বার একটা ইকুয়েশন, মানে 3 নাম্বার একটা লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, তার জন্য আমি এটা বুঝে মিশিয়ে দিলাম। এখন কত মিনিট দিচ্ছে, প্রায় 34 মিনিট। সো থার্ড ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, জ্যামিতিক কোণ হলো কি, সবসময় ধনাত্মক হয়। জ্যামিতিক কোণ সর্বদা ধনাত্মক। তার মানে এরকম একটি রশ্মি আর এরকম একটি রশ্মি যে কোণ উৎপন্ন করলো, সেটা কি কোনো সময় মাইনাস থিটা হতে পারে, ঋণাত্মক হতে পারে, কোনো সময় হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। কিন্তু ত্রিকোণমিতিক কোণ ধনাত্মক, ঋণাত্মক উভয়ই হতে পারে। কিভাবে ভাই? এই যে দেখো, আমি কিভাবে বলছি, যার কারণে এটা আমরা মুছাই নিই। সো এই জায়গায় আমি মুছাই নিই এই কারণে যে ক্লকওয়াইজ ঘুরলে ঋণাত্মক কোণ উৎপন্ন করে, আর অ্যান্টি ক্লকওয়াইজে ধনাত্মক কোণ উৎপন্ন করে। তো যদি এক, মানে নিচের দিকে যায় বা ঘড়ির কাঁটার দিকে যায় বা এই দিকে যায়, তাহলে কি ঋণাত্মক কোণ উৎপন্ন করে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে বা এই দিকে যায়, তাহলে কি ধনাত্মক কোণ উৎপন্ন করে। ভাই আমি বুঝলাম না কি? এই দেখো, চিত্র ঢাকায় দিই, তাহলে বুঝলাম। এই যে কিছুক্ষণ আগে দেখলাম যে একটা রেখা এই পাশে থেকে এই পাশে আসলো, তার মানে ঘড়ির কাঁটার দিকে, এদিকে আমরা জানি কি ঘড়ির কাঁটার বিপরীত দিক মানে কি, সেটা কোণ উৎপন্ন করতে হবে, মানে সেটা কোণ উৎপন্ন করছে। আর যদি দেখি মানে এটা তো এন্টি ক্লকওয়াইজ, এটা কি এন্টি ক্লক, এই পর্যন্ত এন্টি ক্লকওয়াইজ। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত, এদিকে তো ঘড়ির কাঁটার বিপরীত দিক, তার মানে কি পজিটিভ, এই যে পজিটিভ দিক বলছি। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয়, মানে ঘড়ির কাঁটা কোন দিক ঘুরে, নিচের দিক ঘুরে, তো নিচের দিকে কোন উৎপন্ন হলে সেই কোনটা কি ঋণাত্মক হয়। ঋণাত্মক মানে কি, এটা কি মাইনাস দিতে হবে। তাহলে এই দিকে যে কোনটা উৎপন্ন করছে, সেটা কি ক্লকওয়াইজ। তো আশা করি বুঝতে পারছো যে এই থার্ড যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, জ্যামিতিক কোণ হলো সর্বদা ধনাত্মক হয়, এটা ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ত্রিকোণমিতিক কোণ হলো কি ধনাত্মক, ঋণাত্মক উভয় হতে পারে। ধনাত্মক, এই যে মানে
অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে পজিটিভ, মানে পজিটিভ এর মানে থিটা দিছি, তার মানে এটা মনে মনে এটা কিন্তু প্লাস আছে। প্লাস মানে সবসময় একটা মনে রাখবা যে ফিজিক্স অর ম্যাথ প্লাস মাইনাস দ্বারা, ফিজিক্সে বিশেষ করে ফিজিক্সে প্লাস মাইনাস দ্বারা দিক নির্ণয় করা হয়। যে একটার দিকে যদি প্লাস ধরি তাহলে আরেকটার দিকে মাইনাস। নট অনলি ফিজিক্স বাট অলসো ম্যাথ। কিভাবে? যেমন তোমরা হয়তোবা ইয়েতে পড়বা, ইন্টারমিডিয়েটে উঠলে বা এবার ফিজিক্সে পড়বা যে এরকম একটা, ধরো একটা বস্তু উপর দিকে নিক্ষেপ করলে সবসময় প্লাস ধরা হয়। সো না না, এটা না, যে ত্বরণ তোমরা ফিজিক্সে পড়বা, ফিজিক্সে পড়বা যে নিচের দিকে ত্বরণ হলো পজিটিভ, আর উপর দিকে নিক্ষেপ করলে মানে উপর থেকে একটা বস্তু ফেলে দিচ্ছে, এই জায়গা থেকে একটা বস্তু ফেলে দিছো, তাহলে কি জি এর মান কি পজিটিভ ধরো না, জি এর মান পজিটিভ ধরো। আর যদি নিচ থেকে একটা বস্তু উপর দিক মানে নিক্ষেপ করা হয় তাহলে জি এর মান কি নেগেটিভ ধরা, নেগেটিভ ধরা হয়। দেখছো, বিষয়টা হলো যে উপর থেকে নিচের দিকে আমরা ধরছি কি, এইদিকে নিচের দিকে ধরছি আমরা পজিটিভ, কিন্তু তার বিপরীত দিকে কি সবসময় মাইনাস থাকে। সো আমরা এদিকে যদি আমরা নেগেটিভ ধরে নিছি যে ঘড়ি কাঁটার দিকে নেগেটিভ, তাহলে কি এর বিপরীতটা কি অবশ্যই পজিটিভ হবে। সো বিজ্ঞানীরা আসলে ঘড়ির কাঁটার অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিক পজিটিভ ধরে নিছে, আর ঘড়ির কাঁটার দিক হলো নেগেটিভ ধরে নিছে। আশা করি বুঝতে পারছো। সো ভাই এরকম ফুললি ডিটেলস লেকচার তোমরা হয়তো বা অনেক জায়গায় পেতে নাও পারো। সো একটা স্ক্রিনশট তোমরা নেওয়ার জন্য আমি সময় দিই, স্ক্রিনশট নিতে পারো। সো আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ। সো এই পর্যন্ত হয়তো বা সম্পূর্ণ বুঝতে পারছো, না বুঝলে আবার ভিডিওটি আবার রেকর্ডিং দেখো, দেখলে পরে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো বিষয় হলো এখন আমরা যাব হলো মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল, কোণের পরিমাপ, কোণের পরিমাপ। তো কোণের পরিমাপ আসলে কোণ, এই যে কিছুক্ষণ আগে আমরা কোণ পড়লাম, এই কোণের পদ্ধতি হলো তিন ধরনের। কে ক্লাস নিতেছি, এই বাসা আসিস না। সো সরি, এক মিনিট একটু সময় নিয়ে নিলাম। সো বিষয় হলো যে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল মানে কোণের পরিমাপ, কোণের পরিমাপ করার তিনটি পদ্ধতি রয়েছে। আমরা যে ডিগ্রি করি, ডিগ্রি রেডিয়ান, এই অধ্যায়ে দেখবা ডিগ্রি রেডিয়ান এগুলা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে কোণ, কোণের আসলে তিন ভাগে মানে তিন ভাবে কোণ প্রকাশ করা যায়। একটা কি ষাটমূলক, বা এটাকে ইংলিশে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হলো দ্বিতীয় পদ্ধতি, আর লাস্ট ওয়ান হলো শতমূলক পদ্ধতি। ষাটমূলক মানে ইংলিশ টার্ম হলো, ইংলিশ টার্মটা জানা প্রয়োজন, সেটা হলো সেক্সাডেসিমাল, সেক্সাডেসিমাল সিস্টেম।
দ্বিতীয় মানে হলো সার্কুলার সিস্টেম, আর শতমূলক মানে হলো সেন্টিসিমাল সিস্টেম। এক মিনিট আর একটু সময় নিয়ে নিচ্ছি, সরি। সো ষাটমূলক পদ্ধতিতে কোণের এককের নাম হলো, কোণ প্রকাশের পদ্ধতির ষাটমূলক পদ্ধতিতে কোণের একক ডিগ্রি। এই পদ্ধতিতে কোণের একক হলো কি ডিগ্রি। এই যে আমরা ডিগ্রি বলি, এই যেরকম ডিগ্রি। আর এই পদ্ধতিতে হলো কি রেডিয়ান। এই যে কিছুক্ষণ আগে বলবো যে পাই রেডিয়ান, তারপর কি এক্স রেডিয়ান, এই যে রেডিয়ান, এই রেডিয়ান হলো সেই রেডিয়ান। সো একটু পরে এই সব কিছু জানতে পারবো। কি রেডিয়ান কি দ্বারা কেমনে প্রকাশ করা হয়? সি দ্বারা। আর এটা শতমূলক পদ্ধতিতে এই হলো কি গ্রেডিয়ান, গ্রেডিয়ান বা বাংলাতে গ্রেডিয়ান, গ্রেডিয়ান। মানে শতমূলক পদ্ধতি তোমাদের এসএসসি লেভেলে নাই। এগুলা কি একক, এগুলা কি একক। সো ষাটমূলক বা সেক্সাডেসিমাল পদ্ধতিতে কোণের একক হলো ডিগ্রি, দ্বিতীয় পদ্ধতিতে হলো রেডিয়ান, আর শতমূলক পদ্ধতিতে হলো কি গ্রেডিয়ান। এখন এই যে তোমরা যে এক ডিগ্রি বা তারপরে 1 ডিগ্রি, তারপরে মিনিট, সেকেন্ড, এগুলো আসলে কি? যে একটা সমকোণী ত্রিভুজের এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, একটা সমকোণী ত্রিভুজ। এই এক সমকোণের 90 ভাগের 1 ভাগ হলো 1 ডিগ্রি। এরকম আমি যদি এরকম এরকম যদি একটা 90 ভাগ যদি করি, একটা সমকোণী ত্রিভুজের এরকম 90টা যদি ভাগ করি, এটা ধরো টোটাল কত ভাগ করলাম? 19 ভাগ, 90টি ভাগ করলাম। যে এই যে ক্ষুদ্র 1 ভাগটা আছে, 1 ভাগ, 1 ভাগ ইকাল টু কত ডিগ্রি? 1 ডিগ্রি। তার মানে এই টোটাল 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি, টোটাল এই জায়গায় 90টা ভাগ আছে। তাহলে 1 ডিগ্রি করে প্রত্যেকটা হলে 90 গুণন 1, তার মানে 90টি। এই সম্পূর্ণ কোণ, এই পাশে যে কোণ আছে এটা কত? 90 ডিগ্রি। আমরা কি 90 ডিগ্রি? আশা করি শোনা যাচ্ছে। টোটাল 90 ভাগের 1 ভাগকে কি বলা হয়? 1 ডিগ্রি বলা হয়। আবার আবার 1 ডিগ্রি যে আছে, এই যে 1 ডিগ্রি পেলাম, এটা কত পেলাম? এটা কত? 1 ডিগ্রি। এই যে এই 1 ডিগ্রি পেলাম, 1 ডিগ্রি মানে এই মাঝখানে কোন কত আছে? 1 ডিগ্রি। এই 1 ডিগ্রির যদি 60 ভাগের 1 ভাগ, 1 ডিগ্রির আমরা যদি লিখি, নোকে লিখে দিই যে 90, এক সমকোণের 90 ভাগের 1 ভাগ টোটালটা কি? 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে যদি এই যে আমরা এটা টোটাল কত? 1 ডিগ্রি। আর এই 1 ডিগ্রিকে যদি 60টা ভাগ করি, কতটা? 60টা। এরকম যদি আমি অথবা লেখা বোঝা যাচ্ছে না, যদি 60টা ভাগ করি, 60 ভাগ, 60 ভাগের এই যে ক্ষুদ্র 1 ভাগ আছে, 1 ভাগ, সেটা হলো কত? 1 মিনিট। মিনিট। তোমাদের বোরিং লাগতে পারে, কিন্তু একটু পরে বুঝবা যে এক সমকোণের 90 ভাগের 1 ভাগ হলো 1 ডিগ্রি। আর 1 মিনিটের, সরি 1 ডিগ্রির 60 ভাগের 1 ভাগ
1 মিনিটকে কিভাবে লেখা হয়? 1 এর উপরে একটা প্রাইম উপরে এই যে দাগটা এটাকে কি বলা হয়? প্রাইম। সো এটাকে কি বলা হয়? 1 মিনিট। আবার এই যে 1 মিনিট পেলাম, এই যে 1 মিনিট, এই যে ক্ষুদ্র একটা অংশ, এই ক্ষুদ্র একটা অংশকে যদি আমরা আরো 60 ভাগ করি, যে একটি ক্ষুদ্রতম একটি অংশ পাবো সেটাকে বলা হয় 1 সেকেন্ড। এটি কত? 60 ভাগ 1 মিনিটের। তো এই ভাষায় নিচে লিখি যে এটাকে কি 1 সেকেন্ড। 1 সেকেন্ডকে এইভাবে দুইটা প্রাইম বলে। তাহলে এই পাশে লিখে দিই যে 1 মিনিটের 60 ভাগে 1 ভাগকে 1 সেকেন্ড বললাম। 1 সেকেন্ড। আশা করি বুঝছো যে একটা সমকোণী ত্রিভুজ বা সমকোণী কোণ, ত্রিভুজ না সেটা সমকোণী কোণ, সমকোণী ত্রিভুজের 90 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি, আবার 1 মিনিট, এই যে 1 মিনিট 1 ভাগকে 1 ডিগ্রি, 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট, আর 1 মিনিটের 60 ভাগের 1 ভাগকে 1 সেকেন্ড বলা হয়। আশা করি বুঝছো। এখন আমরা যেহেতু রেডিয়ান বললাম, এটুকু মুছিয়ে দিই কারণ আমরা রেডিয়ান বুঝতে হবে। যেহেতু 1 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড আমরা জানছি, তাহলে 1 রেডিয়ান সমান 1 রেডিয়ান। এটা যদি আমরা জানতে পারি 1 রেডিয়ানের সংজ্ঞা কি, কোন একটি বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। আগে লিখে দেই, এই যে আমরা 1 রেডিয়ানের সংজ্ঞা পাচ্ছি, কোন একটি বৃত্তের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। একটু সময় নিচ্ছি। সো এখন কথা হলো যে রেডিয়ানটা কি, যে কোনো একটি বৃত্তের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ব্যাসার্ধের, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের, কোন একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, যেমন একটা বৃত্ত দেখলাম, যেহেতু বৃত্তীয় পদ্ধতি, তো বৃত্তের ভিতরে যে কোন কোণ সেটা হয়তো বৃত্তীয় কোণ। তো বৃত্তীয় কোণের ভিতরে যে ব্যাসার্ধের সমান চাপ, আমরা জানি ব্যাসার্ধ কত, এটা একটা কেন্দ্র, বৃত্তের কেন্দ্রের এইটুক পর্যন্ত যে কোণ উৎপন্ন, মানে এইটুক পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় ব্যাসার্ধ। আর সেই ব্যাসার্ধের সমান চাপ মানে এইটুক যে ব্যাসার্ধ, আর তিন থেকে এইটুক পর্যন্ত ধরো একটা আর ব্যাসার্ধ, এইটুকের পরিমাণ কত, আর এইটুকের দূরত্ব যা, এই যে এই একটা বিন্দু এই পর্যন্ত দূরত্ব আর, এই ব্যাসার্ধের চাপ, এটাকে কি বলে? চাপ বলে। সো চাপের দৈর্ঘ্য কত আর, যে কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান চাপ মানে চাপ কত, চাপের দৈর্ঘ্যটা কত, আর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, এই যে এটা কি কেন্দ্র না, কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তার মানে এই যে যে কোণটা সেটা হলো কত, 1 রেডিয়ান। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো এই পর্যন্ত রিক্যাপ করি আমি আবার, যে ষটমূলক পদ্ধতি ডিগ্রি
আর দ্বিতীয় পদ্ধতি রেডিয়ান, আর শতমূলক পদ্ধতি গ্রেডিয়ান। সো 1 ডিগ্রি কি, 1 মিনিট কি, 1 সেকেন্ড কি, কিছুক্ষণ আগে বুঝাইলাম। আশা করি বুঝছো। এখন আসে রেডিয়ান। 1 রেডিয়ান। সো 1 রেডিয়ান কি, যে কোন একটি বৃত্তের একক মানে তো জানো তোমরা, একক মানে ফিজিক্সে পড়ছো যে কোন একটা দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্য হয়তো বা এই যে দৈর্ঘ্য, এটা ধরো 1 মিটার বা 1 কিলোমিটার। এই যে যে মিটার, কিলোমিটার, তারপরে ধরো একটা বস্তু, একটা বস্তুর ভর কত, 1 কেজি। সো এই যে কেজি দ্বারা কি একটা, এটা একটা একক না, মানে ভর নির্দেশ করে না একক, যে আমাদের মধ্যে কত কেজি আছে বা কত মিটার দৈর্ঘ্যটা, সেটাই তো একক। সো বৃত্তটা যে আসে, এই বৃত্তটার এই যে ধরো একটা মান, বা বৃত্তটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বা কতটুকু পরিমাপ আছে, সেটা পরিমাপ করা লাগবে না। সেই পরিমাপ করা হলো মানে পদ্ধতি যে আছে সেগুলা কি, 1 রেডিয়ান, 1 ডিগ্রি, তারপরে গ্রেডিয়ান, আসলে সেগুলাই মানে এই বিষয়গুলা বা বৃত্তের মান বের করার বিষয়টা হলো। আশা করি বুঝতে পারছো। সো 1 রেডিয়ান বুঝতে পারছো যে বৃত্তের একটি, কোন একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। সে 1 রেডিয়ান আশা করি বুঝতে পারছো। সো এটুকু করা এই হলে আমি একটু মুছে ফেলি, তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো, নাহলে রিডিং একটু করে নিও, রেকর্ড করে নিলে রেকর্ড থেকে তোমরা করতে পারো। সো এই পর্যন্ত গেল, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ করতে পারছি। আজকে লাইভে যে কত ঘন্টা হবে, প্রায় 53 মিনিট গেছে গা। সো কোণের পরিমাপের যে পদ্ধতি সেগুলো আমরা জানলাম। এখন কয়েকটি সহায়িকা বা লেমা পড়ব, বা সহায়িকা, কয়েকটি প্রতিজ্ঞা পড়ব বা সহায়িকা পড়ব। সহায়িকা 1। সহায়িকা 1-এ বলা আছে যে কোনো একটি বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। একটু লিখি, কোন একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। ধ্রুবক আমরা জানি যে যে কোনো একটা কনস্ট্যান্ট মান। ধ্রুবক মানে কি, কনস্ট্যান্ট। ধ্রুবকের ইংলিশ কি, ধ্রুবকের ইংলিশ হলো কনস্ট্যান্ট। মানে যেমন 1, 2 এগুলা কি কনস্ট্যান্ট, আবার এক্স, ওয়াই এগুলা কি চলক। চলকের ইংরেজি কি, ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, সেগুলা কি বিভিন্ন সংখ্যাকে মানে এক্সিস্ট করতে পারে, যে এক্স এর মান ইকুয়াল টু 1, 2, -1, 0, যে কোনো হাজার হাজারে মানে যে কোনো কিছু হতে পারে। সো কনস্ট্যান্ট মানে হলো যেগুলো একটা ধ্রুবক মান। ধ্রুবক মানে কি, যেটার মানে কোনো পরিবর্তন হয়। একের মান সারা জীবন একই থাকবে, একের মান কোনোভাবেই 2 হতে পারবে না, বা একের মান কোনোভাবেই অন্য কোনো মান হতে পারে না। কিন্তু এক্স এর একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মান বিভিন্ন কিছু হতে পারে, বা চলকের মান বিভিন্ন কিছু হতে পারে। আশা করি কনস্ট্যান্টটা বুঝছো। সো এরকম একটা কনস্ট্যান্ট হবে। সো কিভাবে, যেহেতু আমরা পরিধি আর ব্যাসের অনুপাত বলছি, অনুপাত মানে কি, ভাগাকারে। পরিধি ডিভাইডেড বাই ব্যাস। পরিধি বলছে কি যে পরিধি আর ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। ধ্রুবক সংখ্যাটা কি, একটি পাই। বুঝতে পারলা? পাই একটি মূলত কি, অমূলদ সংখ্যা। প্রথম অধ্যায় যে আছে, প্রথম অধ্যায় যে জেনারেল ম্যাথের প্রথম অধ্যায় কি, নাম্বার নিয়ে আলোচনা বা সংখ্যা নিয়ে আলোচনা করছে না প্রথম অধ্যায়? প্রথম অধ্যায় কি নিয়ে আলোচনা করছে, বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাতে তোমরা জানতে পেরেছো যে পাই একটি অমূলদ সংখ্যা। সো এই জায়গা থেকে আমরা যদি লিখি যে পরিধি, মানে এটা একটা আসলে মূলত একটা ধ্রুবক সংখ্যা। এটা একটা আসলে একটা মানে একটা ধরো কি, বিজ্ঞানীদের একটা মানে কনজামশন বা মানে মানে একটা ধরো মানে কি কি ফিজিক্সের ভাষায় যাকে কি বলে, যে একটা থিওরি, যে কোনো একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক।
যে পরিধি এবং ব্যাসের অনুপাত কি একটা ধ্রুবক। ধ্রুবক মানে কি পায়ের মান কত আমরা জানি, পায়ের মান কত 3.1416 ব্লা 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 এরকম একটি মান। সেটা একটি ধ্রুবক মান না 3.14, এটার মান কি চেঞ্জ হতে পারে? জীবনেও চেঞ্জ হতে পারে, মানে কনস্ট্যান্ট মান। সো এই জায়গা থেকে যদি আমরা পরিধি ইকুয়াল টু কি লিখি, পাই ইন্টু বেস। সো বেসটা কি, এই যে দেখো এরকম একটা বৃত্ত, বৃত্তের এটা হলো সেন্ট্রাল বা কেন্দ্র, কেন্দ্র মানে কেন্দ্রবিন্দু গামী যে একে কি বলে, ব্যাস বলে। সো এটার কেন্দ্র, এটাকে পুরোটা কি বাইরে বাইরে করা গেরা, দরজা বাইরে না। সো বিষয় হলো যে এটা হলো বেশ, বেশের আমরা জানি কি এই অর্ধেকটুক কি আর, আর মানে কি ব্যাসার্ধ, এটুক কি ব্যাসার্ধ, আর এইটুক হলো একটা ব্যাসার্ধ। কি বাইরে বাইরে করো গে? সরি ফর ডিস্টারবেন্স। সো এইটুক হলো আর। সো ব্যাস এই পুরাটুক যদি ব্যাস হয়, সুতরাং ব্যাস ইকুয়াল টু কি হবে, ব্যাস ইকুয়াল টু হবে 2r। 2r হলে তাহলে পরিধি সমান কি হবে, পরিধি ইকুয়াল টু পাই ইন্টু 2r, অটো 2 পাই আর। তাহলে পরিধি সূত্র কি, পরিধি, পরিধি ইকুয়াল টু আমরা কি পেলাম 2 পাই আর, পরিধি ইকুয়াল টু কি পেলাম 2 পাই আর। এখন এই যে পরিধি বাই ব্যাস ইকুয়াল টু পাই, এই পায়ের পাইকে আমরা এইভাবে লিখতে পারি, পায়ের আরেকটি মান আছে যে 22 ডিভাইডেড বাই কত 7। অনেক সময় এই কনস্ট্যান্ট মান, এই যে 22 ডিভাইডেড বাই 7 এটার মানে কত 3.1416, এই মানটা কি কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট বা ধ্রুবক। ওই যে দেখো যে এটা বিজ্ঞানীরা প্রমাণ করছে যে একটি পরিধি, এটা একটা পরিধি, পরিধি মানে কি এই যে এই সম্পূর্ণ বৃত্তের একটা এই মানে যে গোলাকারই আছে সেটা হলো পরিধি। আর ব্যাস কত, যেটা এই ব্যাস আর এই পরিধি, পরিধির যে অনুপাত আছে, মানে অনুপাত মানে কি ভাগ আকারে, ভাগ কত, অ্যান্সার কত পাই, ইকুয়াল টু কত পাই, পাই মানে কত 2 পাই, মানে 22 ডিভাইডেড বাই 7, সেটা থেকে ধ্রুবক মান। এই যে এটাকে একটি ধ্রুবক মান না 22/7। সো তাই যে প্রমাণ করে দেখলাম যে আসলে বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দিয়েছে 22 ডিভাইডেড বাই 7 একটি ধ্রুবক মান। সেই মানে কনজাম্পশন বা থিওরি থেকে আমরা পরিধির একটা সূত্র পেলাম, সেটা কি 2 পাই আর। সো 2 পাই আর সূত্রটাতে কি আমাদের মনে রাখতে হবে যে পরিধি সমান কি 2 পাই আর। আমরা যে আগে পরিধি সমান 2 পাই আর যে সূত্র পেয়েছিলাম, সেই সূত্রটা কোন জায়গা থেকে আসতে বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। সো এই 1 নাম্বার হয়তো বুঝতে পারছো, যদি স্ক্রিনশট তুলো নাহলে বইয়ের মধ্যে সফর করে দেওয়া আছে, বই থেকে দেখে নিলে তোমরা বুঝতে পারবে। বিষয় হলো সহায়িকা 2। 2 নম্বরে বলা আছে যে বৃত্তের কেন্দ্রে চাপ চাপ দ্বারা উৎপন্ন কোণ। প্রতীক্ষা 2 এ বলা আছে যে বৃত্তের কোন বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তের বৃত্তচাপের সমানুপাতিক।
বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা উৎপন্ন কোণ চাপ দ্বারা উৎপন্ন কোণ চাপ দ্বারা উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধের অনুপাতের সমান। অনুপাতের সমান। আসলে কিছু বুঝলাম না ভাই। একটা বৃত্ত এত সুন্দর হয় না, ভেতরে একটা বৃত্ত যা আঁকছি ভালো হয়েছে। একটা বৃত্ত, বৃত্তের এটা হলো কেন্দ্র বা সেন্টার, এটা হলো কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কি বলছে, যে বৃত্তের কেন্দ্র, আর এই যে আমরা এইটুকু জানি আমরা কি একটা ব্যাসার্ধ। আর এখন চাপ, চাপ কি, চাপ দ্বারা উৎপন্ন কোণ। চাপ হলো আমরা এন থেকে এই একটা বিন্দু নিলাম, এই উপরে একটা বিন্দু নিলাম, তো এইটুকু একটা হলো একটা চাপ। এটাকে যদি আমরা এবি ধরি, তো এই জায়গায় চাপ হলো, এটাকে হলো চাপ, চাপ এটাকে একটা চাপ দিছে না, যেরকম একটা চাপ উৎপন্ন হয়েছে না, তো এবি একটা চাপ। এখন বলছে কি, যে বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা উৎপন্ন কোণ, এই যে একটা এই বিন্দু এই পাশে আসলো, এই জায়গায় দিতে নিয়ে আসলাম, একটা চাপ উৎপন্ন হলো, চাপ দ্বারা উৎপন্ন কোণ ধরো থিটা হলো, এই যে মাঝখানে একটা কোণ উৎপন্ন হলো, থিটা কোণ, চাপ দ্বারা উৎপন্ন কোণ থিটা। সেটা বলছে কি, এই কোণটা চাপ দ্বারা উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধের সমান। চাপ দ্বারা উৎপন্ন কোণ, চাপ দ্বারা উৎপন্ন কোণ কি, চাপ ও ব্যাসার্ধের সমান। তার মানে থিটা সমান কি, এই ব্যাসার্ধের চাপ সমান কি, একটা ধরি এই চাপটা হলো একটা এস, এস, তাহলে থিটা সমান কি হবে, চাপ দ্বারা উৎপন্ন চাপ, ধরো এখানে আমি লিখলাম এবি চাপ ডিভাইডেড বাই কি ব্যাসার্ধ, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, এবি চাপের মান কি কি ধরে নিছি এস, আর ব্যাসার্ধ কত আর, তাহলে থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর। এই জায়গায় থিটাটা কোন ডিগ্রিতে আছে, রেডিয়ানে আছে। কারণ ওই যে আমি বলছিলাম যে বৃত্তীয় পদ্ধতিতে বলছিলাম যে বৃত্তের ভিতরে কোনো কোণ উৎপন্ন হলে সেটা কি বৃত্তীয় কোণ, সো এটা নিশ্চিত রেডিয়ানে আছে, তাহলে এটা থিটার উপর রেডিয়ানে রাখতে পারি। সো এই জায়গায় দেখতে পারি কি এস ইকুয়াল টু এই চাপের দৈর্ঘ্যটা ইকুয়াল টু কি লিখতে পারি, আর ইনটু থিটা। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। তো দ্বিতীয় লেমা থেকে আমরা আরেকটি সূত্র পেলাম, এস ইকুয়াল টু আর থিটা। আবার একটু রিক্যাপ যদি করি, যে বৃত্তের কেন্দ্রে বৃত্তের কেন্দ্রে এই যে একটা বৃত্ত, এটা একটা কেন্দ্র, কেন্দ্রে চাপ দ্বারা এই যে একটা চাপ, চাপ দ্বারা এ থেকে এই পর্যন্ত গেলাম, যাওয়ার পরে একটা চাপ উৎপন্ন হলো, মানে এই রেখাটা এই জায়গা থেকে শুরু করে এই জায়গায় আসলো, আসলে মাঝখানে একটা এই যে এবি একটা চাপ উৎপন্ন হলো, এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা, এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ হলো থিটা। এই থিটা কিসের সমান, চাপ ও ব্যাসার্ধের অনুপাতের সমান। চাপ ও ব্যাসার্ধের অনুপাত, চাপ হলো এবি আর ব্যাসার্ধ মানে কি জানি ভাগ আকারে, চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ ইকুয়াল কি থিটা। আর আমরা জানি কি থিটা কি, রেডিয়ান মানে কি, বৃত্তের মধ্যে কোণ থাকলে সেটা কি রেডিয়ান এককে থাকে। বৃত্তের বৃত্তীয় পদ্ধতির কোণ, সো থিটা রেডিয়ান এককে ইকুয়াল টু চাপের এই ধরে কি নিছি এস, এস ধরে নিছি, তাহলে এস ডিভাইডেড বাই ব্যাসার্ধ কি, এই যে আর ব্যাসার্ধ কি, আর এই যে আর, তাহলে থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর, তাহলে এস ইকুয়াল টু আর থিটা। এই জায়গা থেকে সূত্র পেলাম যে এস ইকুয়াল টু আর থিটা। আশা করি বুঝতে পারছো। সো এইটুকু যদি আমরা একটু মিশিয়ে দিই, তো সূত্র কি পেলাম, যে থিটা ইকুয়াল টু এস ডিভাইডেড বাই আর। এখন বিষয় হলো যে এই কোণটা যদি যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে পরিধি 360 ডিগ্রি কোণ, মানে এই পুরাটা একটা কি পরিধি, আর পরিধি হলে এই পরিধি পর্যন্ত হলে পরিধি সূত্র কি জানি আমরা, পরিধি জানি সমান কি
মানে পরিধি সমান চাপ যদি উৎপন্ন করে, মানে এই চাপটা যে আছে, এই যে চাপটা, এই সম্পূর্ণ চাপ উৎপন্ন করলো এই বিন্দু থেকে, আবার এই ঘুরে আবার এই বিন্দুতে আসলো। তার মানে কি একটা পরিধি সমান চাপ উৎপন্ন করলো। তাহলে পরিধি সমান চাপ উৎপন্ন করলে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এই পুরা সম্পূর্ণটার মান কত? 360 ডিগ্রি। সো যদি থিটা ইকুয়াল টু 360 ডিগ্রি হয়, যদি হয়, এটা না, যদি এরকম হয়, এরকম একটা ত্রিভুজ, যদি এরকম একটা মানে উৎপন্ন হয় যে এই থেকে যাত্রা শুরু করে, মানে এবার এইটুক ঘুরে আবার এই বিন্দুতে আসছে, তাহলে মাঝখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন? 360 ডিগ্রি। সো এরকম হলে কি হবে? আমি একটু এই পাশে লিখি। এরকম হলে আমরা জানি কি থিটা ইকুয়াল টু কি f ডিভাইডেড বাই r। তাহলে থিটা সমান কি, এই জায়গায় থিটা কত? 360 ডিগ্রি ইকুয়াল টু কত? s সমান কি হবে? মানে পুরা পরিধি সূত্র আমরা কি জানি, 2 পাই r। আর নিচে থাকে কি r, এই r কাটা গেল, থাকলে কত কি 360 ডিগ্রি ইকুয়াল টু কি 2 পাই। পাই কি, এটা কি পায়ের উপরে কি রেডিয়ান, কারণ যে সো রেডিয়ান মানে হলো কি এই মানে 2 পাই আর সরি আগে রেডিয়ান না 2 পাই আর, সরি ওই উপরে না গেলে 2 পাই। সো 2 পাই হলে সুতরাং এই জায়গায় যদি পাই যদি বের করি, পাই ইকুয়াল টু কত? 360 ডিভাইডেড বাই 2 সমান কত? 180 ডিগ্রি। তাহলে পাই ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এই যে পাইটা একটা কোণ হয়ে গেল। এখন কোণ হলে যেহেতু বৃত্তের ভিতরে কোণ, তার মানে কি বৃত্তের ভিতরে কোণ কি রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এটা ট্রিপল স্টার, পাই রেডিয়ান ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। সো এই পাশে যদি লিখি যে আমরা কি পেলাম তখন পর্যন্ত, যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। সুতরাং 1 রেডিয়ান ইকুয়াল টু কত? 180 বাই 180 ডিগ্রি বাই পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি বাই পাই। সো এটা একটা সূত্র, 1 ডিগ্রি সমান এত। তাহলে এটা হলো মেইন ইকুয়েশন, এটা ট্রিপল স্টার ইকুয়েশন। এখন আমরা এই জায়গা থেকে লিখতে পারি যে 180 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই রেডিয়ান। সুতরাং 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। এটা একটা সূত্র। সো এই জায়গা থেকে আমরা কয়টা সূত্র পেলাম? সো ভাই সেটা কি বুঝছো? বিষয়টা হলো যে চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কি কোন এস বাই আর। হ্যাঁ, এই জায়গা থেকে সূত্র পেলাম এস ইকুয়াল টু কি আর থিটা পেলাম। এটা একটা সূত্র, এস ইকুয়াল টু আর থিটা। এই সূত্র থিটা কি রেডিয়ান, একক, রেডিয়ান এককে। এখন বিষয় হলো যে যদি কোনটা, যদি এই জায়গা থেকে চাপটা শুরু করে এই পুরাটুক চাপ উৎপন্ন করে, এই সম্পূর্ণ একটা চাপ উৎপন্ন করে, এই সম্পূর্ণ চাপ মানে কি পরিধি কত? 2 পাই আর, 2 পাই আর। এখন বললো তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ কত হবে? 360 ডিগ্রি হবে। তাই তো হবে, কারণ এই পুরাটুক যদি ঘুরে আসে এই পাশে আসে, তাহলে এই পুরা মাঝখানে কোণ কত হবে? 360 ডিগ্রি। সো 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই আর, নিচে আর আছে, আর মানে কি এইটুকের ব্যাসার্ধ কত? আর। তাহলে আর এই আর উপরের আর কাটা যাবে, কাটা গিয়ে থাকবে গিয়ে 360 ডিগ্রি ইকুয়াল টু 2 পাই। এখন পাই ইকুয়াল টু কত? 300, এই যে পাই ইকুয়াল টু কি হবে? 360 ডিভাইডেড বাই 2 হবে, 360 ডিভাইডেড বাই 2। সো যেহেতু 360 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে পাই এখানে একটা কোণ হয়ে গেল। আর বৃত্তের ভিতরে কোণ মানে কি রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। সো এই জায়গা থেকে আমরা এই জায়গায় লিখতে পারি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। আমরা এটা পাইলাম ট্রিপল স্টার। সো পাই রেডিয়ান ইকুয়াল টু যদি 380 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ান সমান কি 180 ডিগ্রি ডিভাইড বাই পাই। তার মানে ওই যে আমরা বৃত্তে বলি যে 1 রেডিয়ান সমান, এই যে 1 রেডিয়ান সমান কি বলছিলাম, যে বৃত্তের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে, সেটি বৃত্তের সমান কোন একটি বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ, কোন একটি বৃত্তে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে?
এক রেডিয়ান বলে। সেই এক রেডিয়ানের মান কত? 180 ডিগ্রি। সেই এক রেডিয়ান আর বৃত্তের যে আছে সেটা উপরে যদি আমরা একটু লিখে দিই, সেটা রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেশিও। এই লেমা থেকে আমরা কি পাই? রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান। আশা করি বুঝতে পারছো। সো এই যে এক রেডিয়ান আর এক ডিগ্রির মধ্যে যে সম্পর্ক, মানে রেডিয়ান আর ডিগ্রি এককের মধ্যে যে সম্পর্ক, এক রেডিয়ান সমান কি 180 ডিগ্রি, ডিগ্রি ডিভাইডেড বাই পাই, আর এক ডিগ্রি সমান কি পাই বাই 180 ডিগ্রি, সরি পাই বাই 180 রেডিয়ান। সো এই দুটি সূত্র তোমরা মাস্ট মনে রাখবা যে এক রেডিয়ান সমান, এক ডিগ্রি সমান পাই বাই 180, আর এক রেডিয়ান সমান 180 বাই পাই, মানে একটা আর একটা উল্টা। এক ডিগ্রি সমান পাই বাই 180, আর এক রেডিয়ান সমান 180 বাই পাই। এটা একটু মনে রাখবা। কিছুক্ষণ পরেই কিছু ম্যাথ সলভ করাবো, তখন হয়তোবা বুঝতে পারবা। এখন আসো সহায়িকা 3। সো আশা করি বুঝতে পারছো। সো সহায়িকা 3-এ যদি আসি, সহায়িকা 3-এ বলা আছে যে সহায়িকা 3-এ বলা আছে যে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। সহায়িকা 3-এ বলা আছে যে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ওই বৃত্ত চাপের সমানুপাতিক। ওই বৃত্ত চাপের সমানুপাতিক। তার মানে একটা বৃত্ত যদি হয়, যদি এই যে একটি চাপ উৎপন্ন করে, তাহলে কি পি ও বি, এখানে পিবি একটা চাপ, সেই চাপটা কিসের সমানুপাতিক? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্র উৎপন্ন কোণ। কেন্দ্র উৎপন্ন কোণ কত? পি ও বি। সমানুপাতিক কিসের সমানুপাতিক? কি চাপ পিবি এর সমানুপাতিক, সেটাই বলা আছে। আর এই মাঝখানে যে এই চিহ্নটা, এটা কিসের চিহ্ন? সমানুপাতিক চিহ্ন। সমানুপাতিক চিহ্ন। তো আশা করি বুঝতে পারছো যে বৃত্তের তার মানে সমানুপাতিক মানে কি? একটা বাড়লে আর একটা বাড়বে। তার মানে চাপ যদি বাড়তে থাকে, কেন্দ্রস্থ কোণও বাড়তে থাকে। কিভাবে? চাপটা যদি এরকম আছে, চাপটা যদি এরকম হয় যে চাপটা এই জায়গা থেকে চাপ এইটুক না হয়ে চাপটা এই পর্যন্ত হয়েছে, তাহলে কি মাঝখানে কেন্দ্র কোণ অত বড় হয়েছে। আর এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এটা মিনিমাম 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি মনে ধরো 110 ডিগ্রি ধরো, তার মানে কি কোণ বড় হয়েছে। তার মানে চাপ বড়, চাপ যত বড় হবে, এক কথায় চাপ যত বড় বড় হবে, কোণ তত বড় হবে।
বড় হবে। এই কটার মানে হলো এটা, যে চাপ যত বড় হবে, চাপ দেখো আগে এইটুকু ছিল মানে 30 ডিগ্রি আছে, আর চাপ যখন এত বড় হয়ে গেছে না, তখন কি থিটা মানে 110 ডিগ্রি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। এটাই বলা হয়েছে সহায়িকা 3, এটাই বলা হয়েছে। এবং সহায়িকা 4 আর একটি বিষয় বলা হয়েছে, সহায়িকা 4। আজকে মনে হয় না ম্যাথ পর্যন্ত যাইতে পারবো, আমার একটু বাইরে যেতে হবে। সেই বিষয়গুলো এখন বাজে কত, 1 2 3 4, 4টা 4:30 বাজে, 5টা পর্যন্ত ক্লাস নেই, যতটুকু পর্যন্ত যাওয়া হবে। সহায়িকা 4, সহায়িকা 4-এ বলা হয়েছে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। একটি ধ্রুবকোণ, এটা কি প্রমাণ করবা? এটা একটা ট্রিপল স্টার, সৃজনশীলে আসতে পারে। প্রমাণ করো, প্রমাণ করতে বলা হতে পারে। আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু আমাদের একটা বৃত্ত তো লাগবেই। বৃত্ত যার এ ও বি, আর এটা হলো ব্যাসার্ধ। আমরা জানি যেহেতু আমাদের রেডিয়ান কোণ প্রমাণ করতে হবে, রেডিয়ান একটি ধ্রুবকোণ, তো যার কারণে আমরা একটা রেডিয়ান কোণ, এক রেডিয়ান কোণ প্রমাণ করতে হবে। এই চাপ এই পর্যন্ত একটা আমরা জানি কি রেডিয়ান মানে কি, যে বৃত্তের কেন্দ্রে একটি চাপ যার ব্যাসার্ধের পরিমাণ বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা একটি বৃত্তের চাপ সমান চাপ দ্বারা সূচি, একটি বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের এই ব্যাসার্ধ হলো আর, ব্যাসার্ধের সমান চাপ মানে ব্যাসার্ধের সমান চাপ কত, এই জায়গায় হলো একটি বিন্দু হলো কত পি, সরি ব্যাসার্ধের সমান চাপ, এই যে ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধের সমান চাপ কি, এপি সমান কত আর, তাহলে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে কি যে কোনো কোণকে তাকে কি বলা হয়, 1 রেডিয়ান। তো সেটা হলো 1 রেডিয়ান। সো এখন যদি আমরা লিখি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এ বিপি তে, এই পাশে যদি লিখি ও কেন্দ্র বিশিষ্ট এপিবিতে, তার মানে এপিবি এটা একটা বৃত্ত না, মানে একটি বৃত্ত তে কোণ এ ও বি একটি এক সমকোণ, এ ও বি একটি এক সমকোণ এবং ওবি ব্যাসার্ধ, এবং ওবি ব্যাসার্ধ, যে ও ওবি একটি ব্যাসার্ধ, ওবি ওবি একটি ব্যাসার্ধ। সো এবি চাপ, এবি চাপ ইকুয়াল টু পরিধির এক চতুর্থাংশ, পরিধি মানে কি, এই সম্পূর্ণটা হলো পরিধি। তো এবি চাপ ইকুয়াল টু কি, পরিধির এই যে কি, এটাকে 4 ভাগ, এ 1 ভাগ, এই পাশে 1 ভাগ, এ 1 ভাগ, এ ভাগ, 4 ভাগ, 4 ভাগের 1 ভাগ না, তাহলে পরিধির 1/4, 1/4। তো পরিধির 1/4 মানে কি, পরিধি আমরা কি জানি যে 2πr, পরিধির 1/4 মানে পরিধির 4/1 সইলে, তাহলে এই 2 দ্বারা এই দ্বারা ভাগ করলে অত 2 থাকে, তাহলে 1/2πr। তাহলে এবি চাপ সমান কত থাকলো, 1/2πr।
সো এই জায়গায় কিছুক্ষণ আগে আমরা সহায়িকা 3-এ পড়লাম যে কোন একটি বৃত্তের কোণ চাপের সমানুপাতিক। চাপ দ্বারা কেন্দ্রীয় উৎপন্ন কোণ কি ওই চাপের সমানুপাতিক। কিছুক্ষণ আগে যে পড়লাম সেটা কি, সেটা থেকে যদি লিখি, দেখো আমরা লিখি যদি কোণ AOB divided by কোণ AOP, সরি ভুল হয়েছে, কোণ POA কোণ AOB, POA AOB ইকুয়াল টু কত, চাপ AB divided by চাপ কত AP। কোন জায়গা থেকে লিখলাম যে কিছুক্ষণ আগে একটা মানে 3 নাম্বার সহায়কে আমরা বললাম যে বৃত্তের কোন চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন ওই বৃত্ত চাপের সমানুপাতিক। তার মানে চাপ যত বড় হবে কোণ তত বড় হবে। সমানুপাতিক মানে কি, ভাগাকারে। সমানুপাতিক মানে ভাগাকারে। সেভাবে লেখেন যে কেন্দ্রীয় উৎপন্ন কোণ চাপের সমানুপাতিক। কোনটা থেকে লিখছি যে কেন্দ্রে উৎপন্ন কোণ কিসের সমানুপাতিক, চাপের সমানুপাতিক। সেই জায়গা থেকে লেখে, সেই জায়গা থেকে লিখলে আমরা তাহলে আমরা বের করবো কত, 1 রেডিয়ান। 1 রেডিয়ান সমান কত কি, POA সেটা কি 1 রেডিয়ান। সো 1 রেডিয়ান কি একটা ধ্রুবক মান, তার মানে 1 রেডিয়ান একটা যে ধ্রুবক মানে এই জায়গা থেকে আমার 1 রেডিয়ান বের করতে হবে। তার মানে কি কোণ POA বের করতে হবে। কোণ POA সমান কি চাপ AB ডিভাইডেড বাই কি চাপ AP ইনটু কি কোণ AOB। এখন চাপ AB সমান আমরা কি পেলাম, চাপ AB সমান আমরা পাইছি যে হাফ পাই আর, তাহলে হাফ পাই আর উপরে থাকলো হাফ পাই আর। আর চাপ এপি সমান কত, আর ব্যাসার্ধ, এপি সমান কি আর ব্যাসার্ধ, আর ইনটু কোণ AOB, কোণ AOB সমান কত, AOB সমান কত 90 ডিগ্রি বা এক সমকোণ, এক সমকোণ। এই যে এই কোণটা কত, এই কোণটা কি এক সমকোণ না, এক সমকোণ। সো বিষয় হলো এই জায়গা থেকে আর আর কাটা গেলে থাকে কি হাফ পাই ইন্টু এক সমকোণ। যেহেতু সমকোণ পাই এবং 2 সরি আমার একটু উল্টো হয়েছে মনে হয়, এই জায়গায় চাপটা একটু উল্টা পাল্টা হয়েছে। সো যেহেতু কোণ POA এর দ্বারা উৎপন্ন চাপ কত PA, সো এটা একটু উল্টা হয়েছে, চাপ PA ডিভাইডেড বাই চাপ, কারণ কোণ AOB দ্বারা কোণ চাপ কত AB, আর কোণ POA দ্বারা চাপ হলো PA, এই যে চাপ PA। সো এই জায়গায় একটু ভুল হয়েছে, এটা আবার একটু নতুন করে লিখি। ভাই একটু ঠিক করো, দয়া করে একটু ঠিক করো। চাপ PA ডিভাইডেড বাই কি চাপ AB। তো চাপ PA সমান কত আর, আর চাপ AB সমান কি পেলাম হাফ পাই আর, হাফ পাই আর, আর এটা কত এক সমকোণ। তাহলে এই আর এর কাটা নিচে থাকলো হাফ, মানে নিচে একটি ভগ্নাংশ, আমরা জানি যে নিচে ভগ্নাংশ থাকলে সে ভগ্নাংশ উপরে উঠে যায়। তার মানে কি উপরে 2, নিচে থাকে কি 2 বাই পাই ইন্টু এক সমকোণ। সো কোণ
বা কোন পিও আর পিও এ সমান কত থাকে, কোন পিও এ সমান কত থাকে 2/পাই ইন্টু এক সমকোণ। এখন 2/পাই বিষয় হলো যে এই জায়গায় লিখতে পারি, যেহেতু দেখো সমকোণ এক সমকোণ সমান আমরা কি জানি 90 ডিগ্রি, 90 ডিগ্রি একটা কি ধ্রুবক মান, আবার কি টু টু একটি ধ্রুবক মান, আর কি পাইও একটি ধ্রুবক মান, একটি একটি ধ্রুবক মান। তাই যদি এই সকল কিছু এই রাশিতে, এই যে এই ইকুয়েশনে যে কোন পিও এ এটা 1 রেডিয়ান, এই যে পিও এ, এই পিও এ এই কোনটা এটা 1 রেডিয়ান, তাহলে পিও এ সমান কি 1 রেডিয়ান, 1 রেডিয়ান সমান 2 পাই ইন্টু এক সমকোণ। তাহলে যেহেতু এক সমকোণ 90 ডিগ্রি, 2 পাই একটি কি, এরা সবাই কি, সবাই একটি সবাই একটি কি ধ্রুবক মান, তাহলে নিশ্চয়ই 1 রেডিয়ানও একটি ধ্রুবক মান, ধ্রুবক। তো প্রমাণিত, এটি তো প্রমাণ করছে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। সো রেডিয়ান একটি ধ্রুবক কোণ। আশা করি বুঝতে পারছো যে যেহেতু কি 2 পাই এবং এক সমকোণ সবাই ধ্রুবক, তার মানে কি 1 রেডিয়ান একটি কোণ, এই কোণটাও কি ধ্রুবক কোণই হবে। তো আশা করি বুঝতে পারছো। একটু যদি আবার একটু রিক্যাপ করি, যে আমার কি রেডিয়ান কোণ, এই যে একটা 1 রেডিয়ান পিও এ হলো কি 1 রেডিয়ান, আর রেডিয়ান সমান কি জানি যে ব্যাসার্ধের সমান চাপ, ব্যাসার্ধের সমান চাপ এটি একটি আর আরই ব্যাসার্ধ, এটার ব্যাসার্ধ, এটা যদি আর হয় এই চাপের মান কত আরই, এটার দৈর্ঘ্য আর হলে ওই এর একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধের সমান চাপ, চাপ মানে কি এবি, এপি, সো ব্যাসার্ধের সমান চাপ কত আর, এটাও আর এটাও আর, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে, কেন্দ্রে কত যে কোন উৎপন্ন করে তাকে 1 রেডিয়ান বলে। তাহলে এওপি সমান কি 1 রেডিয়ান। আবার কি এওবি এটা আরেকটা চাপ, এবি একটা চাপ দ্বারা কেন্দ্র উৎপন্ন কত কোণ কত, এক সমকোণ। সো এটাই লিখছি যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এপিবি, এপিবি একটা বৃত্ত যার কোণ এওবি একটি এক সমকোণ এবং ওবি একটি ব্যাসার্ধ, ওবি একটি ব্যাসার্ধ। এপি ইকুয়াল টু এপি চাপ ইকুয়াল টু কত পরিধি, এই একটা পরিধি কত এ থেকে এই বিন্দুতে আসলে সেটা পুরাটাকে সম্পূর্ণটা কি একটা পরিধি বৃত্তের যে সম্পূর্ণ যে অংশ আছে যে দৈর্ঘ্যটা, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি একটা পরিধি। সেই পরিধির একটা অংশ কি এই এবি একটা চাপ, মানে 4/1 কি এবি পরিমাণ চাপ। সো পরিধির 1/4 সমান আমরা জানি পরিধি সমান কত জানি 2 পাই আর, 2 পাই যেহেতু 1/4, তার মানে কি এত ডিভাইডেড বাই 4, ডিভাইডেড বাই 4 থাকলে এবি চাপ সমান কি থাকে হাফ ইন্টু পাই আর থাকে। এখন আমরা জানি যে কেন্দ্রে উৎপন্ন কোণ চাপের সমানুপাতিক, আর সমানুপাতিক মানে কি ভাগ আকারে, তাহলে কোণ যেহেতু সমানুপাতিক মানে ভাগ আকারে, তাহলে কোণ পিও এ ডিভাইডেড বাই কোণ এ ও বি ইকুয়াল টু চাপ পি এ ডিভাইডেড বাই চাপ এ বি। এই যে এই মানে এটা কত 3 নম্বর সহায়িকা, 3 নং সহায়িকা থেকে এটা আমরা লিখতে পারি, বা এই সূত্রটা 3 নং সহায়িকাতে পড়ছি। সো কোণ পিও এ ডিভাইডেড বাই কোণ এ ও বি ইকুয়াল টু চাপ পি এ ডিভাইডেড বাই চাপ এ বি। সো কোণ পিও এ ইকুয়াল টু চাপ পি এ ডিভাইডেড বাই চাপ এ বি ইন্টু কোণ এ ও বি। এখন কোণ এ ও বি সমান আমরা কি রাখবো এক সমকোণ, এই যে এক সমকোণ, তাহলে এক সমকোণ, আর চাপ পি এ সমান কত, এই যে পি এ সমান কত আর, তাহলে আর লিখলাম, আর চাপ এ বি সমান আমরা কি বের করে নিয়েছিলাম 2 পাই আর ডিভাইডেড বাই, তার মানে চাপ এ বি সমান কি চাপ এ বি সমান হাফ পাই আর, তাহলে হাফ পাই আর লিখলাম ইন্টু এক সমকোণ। এখন আমরা জানি আর আর কাটা গেল, আর নিচে যদি ভগ্নাংশ থাকে এই ভগ্নাংশ উপরে গেলে মানে নিচে ভগ্নাংশ থাকলে উপরে চলে যায়, উপরে গেলে কত 2/পাই থাকে, তাহলে কোণ পিও এ ইকুয়াল টু 2 পাই ইন্টু এক সমকোণ। এখন এই যে কোণ পিও এ, এই কোণ পিও এ এটা সমানিত 1 রেডিয়ান, মানে 1 রেডিয়ান কোণ। সো আমাকে কি প্রমাণ করতে বলেছে যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, তার মানে 1 রেডিয়ান কোণ একটা ধ্রুবক মান থাকবে। সো যেহেতু
100 কোন সময় জানলাম নাকি 90 ডিগ্রি এই মান চেঞ্জ হবে কোনো সময় চেঞ্জ হবে না, তার মানে এই 90 ডিগ্রি থাকবে। আর টু তো এই জায়গায় যে এই পাশে কি আছে, টু আছে আর কি পাই আছে, টু তো কোনো সময় চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই, টু এর মান কি কোনো সময় চেঞ্জ হবে, কোনো সময় চেঞ্জ হবে না, টু থাকবে সবসময়। আর পাই পাই মানে কি 3.1416, পায়ের মান কত 3.1416, এই মান দিয়ে কোনো সময় চেঞ্জ হবে না, এই মানও কোনো সময় চেঞ্জ হবে না। তার কারণে পাই একটি ধ্রুবক মান, তাহলে এই তিনটাই যদি একটি ধ্রুবক মান হয়, এই তিনটা নিয়েই তো 1 রেডিয়ান বা কোন পিও এ গঠিত, তাহলে কোন পিএ যদি এই তিনটা মান নিয়ে গঠিত এবং সবগুলা যদি এই ডান পাশে সবগুলা যদি ধ্রুবক মান হয়, তাহলে 1 রেডিয়ান বা কোন পিও এ একটি ধ্রুবক মান। তাই লিখছি যে তাহলে নিশ্চয়ই 1 রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তো আশা করি বুঝতে পারছো, বইয়ের মধ্যে এরকম করে লেখা আছে কিন্তু তোমরা আসলে বুঝতে পারো না অনেক সময়। তো রেডিয়ান একটি ধ্রুবক কোণ। সো আমি যদি মানে এই ইউটিউব পর্যন্ত বুঝতে পারো, আজকে এই পর্যন্তই থাক। এরপরের লেকচারে যেহেতু ত্রিকোণমিতিক লেকচার চতুর্গণিতের 1 আজ পর্যন্ত প্রায় 1 ঘন্টার 32 মিনিট হয়ে গেছে ভাই। সো আজকে এই পর্যন্ত থাক। তো আজকে সূত্রগুলো আবার একটু যদি এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো পড়লাম সেই সূত্রগুলো কি কি যদি একটু একসাথে রিক্যাপ করে লিখি। সূত্রগুলো যদি একটু লিখি তাহলে বিষয়টা হলো যে এই পর্যন্ত যে যা পড়লাম সে জায়গা থেকে যদি আমরা যদি সূত্রগুলো লিখতে চাই বা সূত্রগুলো যদি আমরা জানতে চাই, সেটা হলো এক নম্বর হলো s ইকুয়াল টু r থিটা, যেটা থিটা একটি রেডিয়ান। তারপরে 2 নম্বর হলো 2 পাই আর পরিধি ইকুয়াল টু 2 পাই আর। এটা 2 নম্বর থাক, উপরে এটা 1 নম্বর দিই, পরিধি ইকুয়াল টু 2 পাই আর। 3 নম্বর সূত্রটি যেটি বললাম সেটি হলো যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। 4 নম্বর যে সূত্রটি বললাম বা এই পর্যন্ত প্রমাণ করলাম সেটি হলো 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। 5 নম্বর যেটি বললাম যে 1 রেডিয়ান সমান কি, এটার উল্টা মানে কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই ডিগ্রি। সো আপাতত এই 5টি সূত্র হয়তো বা তোমরা বুঝতে পেরেছো। আর আরেকটি জিনিস বললাম সেটি হলো কি রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। রেডিয়ান কোণ একটি কি কোণ, ধ্রুবক কোণ। 6 যদি লিখি যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। এটুকু মনে রাখতে পারবা না? পারবা, এগুলো বাই এমসিকিউ এর মধ্যে আসতে পারে যে পরিধি ইকুয়াল টু 2 পাই আর সূত্র s ইকুয়াল টু r থিটা, থিটাটা কি 1 রেডিয়ান, তার মানে এই থিটাটা কি থিটার উপরে রেডিয়ান, মানে কি থিটাটা ডিগ্রি কোণে হবে না। এই জায়গায় সূত্র করতে হলে আমার ডিগ্রিতে যদি এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, আমরা কি থিটা রেডিয়ান আমরা জানি 1 রেডিয়ান সমান কি পাই বাই 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান এই যে দেখো 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান 180 বাই পাই। তাহলে থিটা রেডিয়ান সমান কি হবে, থিটা রেডিয়ান সমান হবে কত 180 থিটা ডিভাইডেড বাই পাই। সুতরাং থিটা রেডিয়ান সমান যদি 180 থিটা ডিভাইডেড বাই পাই হয়, তাহলে সূত্রটা কি হবে, s ইকুয়াল টু r আছে r থিটা যেহেতু, তাহলে r ইনটু কি হবে 180 থিটা ডিভাইডেড বাই কত পাই। তাহলে s ইকুয়াল টু কি থাকবে 180 180 ডিগ্রি
180 ডিগ্রি ইন্টু আর ইন্টু থিটা ডিভাইডেড বাই পাই। সো এস ইকুয়াল টু এইভাবে লিখতে পারো। যদি ডিগ্রিতে তোকে যদি নিতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, কিন্তু এস ইকুয়াল টু আর থিটা, থিটা হলে এই থিটাটা কি সবসময় রেডিয়ানে যাবে। যদি ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে রেডিয়ানে প্রকাশ করতে হবে, আর যদি ডিগ্রিতে একান্ত ডিগ্রিতেই প্রকাশ করতে চাও তাহলে এই যে সূত্র এভাবে প্রকাশ করবে। পারবা না মনে রাখতে? আশা করি পারবা, বুঝতে পারছি কিছুই না। শুধু এই যে এই সূত্রটাই 1 রেডিয়ান হলে 180 ডিভাইডেড বাই এই 1 রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি ডিভাইডেড বাই হয় তাহলে থিটা রেডিয়ান সমান কি গুণ করে দিছি। থিটা রেডিয়ান সমান যদি একটি কলমের দাম যদি 5 টাকা হয় তাহলে দুটি কলমের দাম কত গুণ করে দেই, 5 দোকানে 10 টাকা, ঠিক সেভাবে গুণ করে দিলে 180 ইন্টু থিটা গুণ হয়ে গেছে থিটা গুণ হয়ে গেছে, থিটা গুণ হয়ে গেছে আর হলো কি আর উপরে কি আসলো আর আসলো আর গুণ আকারে আসলো আর, তাহলে আর ইন্টু 180 থিটা ডিভাইডেড বাই পাই, তাহলে 180 ডিগ্রি 180 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি ইন্টু আর ইন্টু থিটা ডিভাইডেড বাই পাই, তাহলে এস ইকুয়াল টু এই সূত্র হবে। আশা করি বুঝতে পারছো। সো পাই রেডিয়ান ইকুয়াল টু কত 180 ডিগ্রি, 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান কি 180 বাই পাই ডি 180 বাই 180 বাই পাই ডিগ্রি। 1 রেডিয়ান সমান কত একটি ধ্রুবক কোণ। আশা করি বুঝতে পারছো। তো আজকের লেকচার 1 এ দুইটা পার্ট করলাম, বা লেকচার 1 এর পার্ট 1 এটা থাকলো যে সকল বেসিক এক অধ্যায় মানে এখন শেষ করলাম। এরপরে মানে ম্যাথ সলভ করবো। সো একটা ম্যাথ আসলে করিয়ে দেওয়া উচিত ছিল, যেমন এই যে আমরা যে ডিগ্রি রেডিয়ান করলাম এটা আসলে কাজ কি, সেই কাজটা যদি একটু দেখিয়ে দিই, যে পাই রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করো, মানে এই যে ডিগ্রি আর রেডিয়ানের যে ইকুয়েশন একটা থেকে আরেকটা যে প্রকাশ করতে বলে সেটার একটি ম্যাথ আমি যদি দেখাই দিই, একটু যদি দেখাই দিই, এই দুইটা সূত্র থাক আর গুলো মিশিয়ে দিই, আর দুটো মিশিয়ে দিলে যেমন একটা কোশ্চেন আছে যে 3 পাই বাই কত 13 কে ডিগ্রিতে প্রকাশ করে। আমরা জানি কি যে এটা কি রেডিয়ানে আছে, তো রেডিয়ানকে কিতে প্রকাশ করতে হবে ডিগ্রিতে প্রকাশ করা লাগবে। সো ডিগ্রিতে বললে যে আমরা জানি কি 1 রেডিয়ান সমান কত 180 বাই পাই, তাহলে আমরা জানি কি 1 রেডিয়ান ইকুয়াল টু কত 180 ডিগ্রি ডিভাইডেড বাই কত পাই। তাহলে সুতরাং 3 পাই রেডিয়ান বাই 13 ইকুয়াল টু কত গুণ আকারে হবে, তার মানে কি 180 ডিভাইডেড বাই পাই ইন্টু কত 3 পাই ডিভাইডেড বাই কত 13, 13 হলে এই পাই বাই কাটা যাবে, থাকবে কত 180 বাই 180 ইন্টু 3 ডিভাইডেড বাই কত 13, 13 হোল টু দি পাওয়ার কি ডিগ্রি। এটা কি হলো কনভার্টার কি কিসে করে নিতে হবে ডিগ্রিতে করে নিতে হবে ডিগ্রিতে করে নিতে হলো, এই যে কারণ এটার উপরে কি এটা হোল টু দি পাওয়ার ডিগ্রি না, হোল টু দি পাওয়ার ডিগ্রি। সো এটাটাও কি হোল টু দি পাওয়ার ডিগ্রি আছে ডিগ্রি, তাহলে কি এটা ডিগ্রিতে কনভার্ট হলো। তাহলে 180 ইন্টু 3 কত 540, 180 ইন্টু 3 গুণ করে দেখো কত হবে 540 ডিভাইডেড বাই 13 হোল টু দি পাওয়ার ডিগ্রি, এটাই आंसर। তার মানে কি আমরা রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করবো, আর ডিগ্রিতে প্রকাশ করলে আমার কি 1 রেডিয়ান সমান কত সেটা জানতে হবে। 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, তাহলে যেহেতু 1 ডিগ্রি সমান এত, যেমন আমরা জানি কি একটি কলার দাম যদি 5 টাকা হয় তাহলে 10টি কলার দাম কত 5 ইন্টু 10 সমান কত 50 টাকা। আশা করি দেখা যাচ্ছে। তাহলে মানে 50 টাকা, মানে আমি যদি এই পাশে লিখি একটি কলার দাম যদি 5 টাকা হয়, সুতরাং দুইটি কলার দাম কত 5 ইন্টু 2 টাকা, মানে কত 10 টাকা।
ঠিক সেম ভাবে যদি 1 রেডিয়ান সমান যদি 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই হয়, তাহলে 3 পাই বাই 13 রেডিয়ান সমান কি এর সাথে গুণ হবে, গুণ করে দেখছি কত 540 বাই 13। এইভাবে ম্যাথ সলভ করা লাগে। সো নেক্সট লেকচারে নেক্সট লেকচারে আমরা ম্যাথ, বাকি ম্যাথ যেগুলো আছে এই অধ্যায় 8.1 এর যে ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করবো। আজকে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 5টা, এখন কয়টা বাজে, প্রায় 5টা বাজার মতো টাইম হয়ে গেছে, আমার একটু বাইরে যেতে হবে। তো সকলকে ধন্যবাদ। প্রায় কত 1 ঘন্টা 42 মিনিটের মতো এসে, তো সকলে ভালো থেকো। লাইভটি যারা দেখবে সকলকে ধন্যবাদ। আর বিষয় হলো যে তোমরা আহ, তোমরা মানে আমার ক্লাস যে করতে হবে এমন কিছু না, তোমরা আমার ক্লাসগুলো করে দেখতে পারো, যদি তোমাদের কাছে বোধগম্য হয় বা বুঝতে পারো তাহলে তোমরা আমার ক্লাসগুলো করবা, আর অন্যথায় না করলেও সমস্যা নাই, না করলেও হয়তো বা কোনো সমস্যা হবে না। তোমরা যে জায়গায় বুঝো, 10 মিনিট স্কুল আছে, এসিএস আছে, আরো অনেক প্ল্যাটফর্ম আছে, এডুকেশনাল প্ল্যাটফর্ম, সেগুলোতে করতে পারো। আসলে মেন কথা হলো যে তোমরা যাতে বুঝতে পারো, মানে যাতে মানে পড়াশোনা যাতে কন্টিনিউ করা যায় সেভাবেই করো, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে শেয়ার করো, সকলকে জানিয়ে দিও। তো যেহেতু আজান দিচ্ছে, আমি আর দীর্ঘায়িত করলাম না সময়। তো সকলে ভালো থেকো আর সকলে সাবধান থেকো, কারণ মানে বিগত কয়েকটি দিনে অনেক খুনাখুনি হচ্ছে, সেগুলো থেকে একটু সাবধান থেকো। মানে হত্যাটা এখন বেশি বেশি হচ্ছে, হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি অনেক হচ্ছে, সেগুলো থেকে একটু মানে সাবধানতায় থেকো, ভালো থেকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।